নমস্কার, অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2024 মেষ রাশি কেমন ফল পেতে চলেছে এবং কি কি উপাচার করলে এই রাশির জাতক জাতিকারা ভালো ফল পাবে, কিভাবে চলতে হবে, কি করতে হবে না, এই সমস্ত কিছু আজকে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে বলি, প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আজ আমরা নতুন করে আবার একটা নতুন বছরে যাচ্ছি। এমন একটা বছর শেষ করে একটা নতুন বছরে যাচ্ছি যাতে এই বছরটা এই রাশির জাতক জাতিকাদের কাছে যেন সর্বোত্তম বছর হয়ে যায় এবং এই 2024 যেন আপনাদের কাছে একটা খুব ভালো সুসময়ে পরিণত হয়। সারা জীবনের মনের মতন মনে রাখার বছর যেন তৈরি হয় এই বছরটা। এটা নিয়েই আজকে আলোচনার বিষয়বস্তু হবে, কিভাবে সফলতার চরম শিখরে পৌঁছানো যায় এই 2024-এ মেষ রাশির জাতক জাতিকাদের। নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। এই নতুন বছরে যেন আপনাদের কাছে সবথেকে প্রিয় হয়ে যায় এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। 2024 মেষ রাশির যে আমরা ফল প্রকাশ করছি সেটা আমাদের একটা সম্পূর্ণ প্রচেষ্টা, তবে এর ফলাফল ব্যক্তির জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপরই নির্ভর করবে। 2024 মেষ রাশি, আপনাদের গ্রহের অবস্থান হচ্ছে রাশির উপরে বসে রয়েছে স্বয়ং গুরুদেব মিত্র রাশি মেষ রাশিতেই, অশ্বিনী নক্ষত্র যেটা কেতুর নক্ষত্র। এরপরে কেতু মহারাজ বসে রয়েছে ষষ্ঠ ঘরে যেটা কন্যা রাশি, তার সাথে শুক্র এবং বুধ রয়েছে অষ্টম ঘরে এবং পঞ্চম ঘরের মালিক স্বয়ং সূর্যদেব নবম ঘরে রয়েছে মেষ রাশির অধিপতি মঙ্গলের সাথে। শনি মহারাজ রয়েছেন তার নিজস্ব ঘর কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে এবং রাহু মহারাজ রয়েছে মীন রাশিতে। মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি, যার প্রধান মঙ্গল। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে এনার্জি লেভেলটা প্রচণ্ড হাই থাকে। কোনো কাজ করতে বললে এরা ফটাফট করে নেয়, আবার আলস্য জিনিসটাও বেশি থাকে। এদের দেখে খুব ফুর্তি মনে হয়, যদি অসুস্থ থাকে তাও সামনের লোক বুঝতে পারবে না যে এরা অসুস্থ। এদের মধ্যে ফুর্তি ভাবটা এতটাই থাকে। এই রাশির সম্বন্ধে যদি আরও কিছু বলি তাহলে বলবো এদের এনার্জি লেভেলটা এত বেশি কিন্তু একাগ্রতাটা খুব কম থাকে। এরা এক সময় একসাথে একাধিক জিনিস করতে চায় এবং একাধিক জিনিস করার সময় যদি কোনো রকম বাধা প্রাপ্ত হয় বা কোনো কিছু যদি বিপদ হয় সেটাকে আবার না দেখার ভান করে, যার জন্য এদের বাধা পেতে হয়। কিন্তু এরা যদি জীবনে কোনো ভালো অ্যাডভাইজার পেয়ে যায়, এদেরকে যদি বুঝিয়ে দেওয়া যায় যে এই লাইনটাই তোমার বেস্ট এবং এটাতেই একাগ্রতা করো, তাহলে এই রাশির জাতক জাতিকারা 100% সাকসেস হয়। পেটের অসুখ এবং কোমরের অসুখ এই দুটো জিনিস কিন্তু এদের চট করে আক্রান্ত করে এবং এদেরকে খুব ভোগায়। মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি রাশির উপরে 31শে এপ্রিল পর্যন্ত থাকবে, তারপরে বৃষ রাশিতে যাবে। অতএব জানুয়ারি থেকে 1 মে পর্যন্ত মেষ রাশিদের জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন দেখা দিবে, যেটা প্রচণ্ড শুভ হবে। দেবগুরু বৃহস্পতি রাশির উপর বসে পঞ্চম ঘরে দৃষ্টি দিবে এবং সপ্তম ঘরে দৃষ্টি দিবে, তার সাথে নবম ঘরে দৃষ্টি দিবে। শাস্ত্র বলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃত এবং যে সমস্ত ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে সে সমস্ত ঘর প্রচণ্ড শুভ হয়ে যাবে। নবম ঘরে সূর্য এবং মঙ্গল রয়েছে, তার উপরে গুরুর দৃষ্টি। অতএব মেষ রাশির জাতক জাতিকারা যেদিকেই দৌড়াবে সেদিকেই সাকসেস পাবে, পরাক্রমভাবে প্রচণ্ড গতি বৃদ্ধি পাবে এবং ভাগ্য যথেষ্ট সাথ দিবে। রাশির উপর দেবগুরুর অবস্থানের জন্য এই বছরের শুরুটাই মেষ রাশির জন্য খুব ভালো হবে। এই রাশির জাতক জাতিকাদের কনফিডেন্ট লেভেলটা প্রচণ্ড ভালো থাকবে, নিজের উপর আত্মবিশ্বাস সম্পূর্ণ থাকবে। মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের যাত্রা এবার সফল হবে।
যে সমস্ত পিতা মাতারা এতদিন সন্তান লাভের চেষ্টা করছিলেন তাদের এটা উপযুক্ত সময়, এবং যে সমস্ত জাতক জাতিকাদের এতদিন পর্যন্ত বিবাহ সম্পন্ন হয়নি তাদের একটা বিবাহ সম্পন্ন হওয়ার যোগ তৈরি হয়েছে। তার সাথে যে সমস্ত জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তারা ব্যবসায় যথেষ্ট লাভবান হবেন। পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারদের মধ্যে যে সমস্ত ঝামেলা ছিল সমস্ত কিছুর সমাধান হবে এই 2024-এ। তীর্থস্থান যাওয়ার সুযোগ হবে। এই রাশির জাতক জাতিকাদের ধর্মের ভাব এবং ধর্মের প্রতি বিশেষ শ্রদ্ধা জাগবে। এদিকে শনি মহারাজ ন্যায়ের দেবতা আমাদের মার্গী হয়ে গেছে তার কুম্ভ রাশিতে। অতএব 2024-এ মেষ রাশির সোনায় সোহাগ। লাভের ঘরে বসে রয়েছেন স্বয়ং কর্মফল দাতা শনিদেব। 1 মে গুরু রাশি পরিবর্তন করে যাবে ধনসম্পত্তির ঘরে দ্বিতীয় ঘর। শনি থাকবে 11 হাউসে নিজের ঘরেই, আর তার তৃতীয় দৃষ্টি পড়বে রাশির উপরেই। কাজেই রাশির উপরে দৃষ্টি পড়ার জন্য কাজ দেরিতেও হলেও আপনার কাজ সাকসেস হবে এবং আপনি অবশ্যই লাভ পাবেন। কিন্তু যখন এই বছরে শনি মহারাজ বক্রি হবেন তখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যা তৈরি হবে। রাহু এবং শনি একত্রে অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে। বিদেশে যাওয়ার কাজ সুষ্ঠু হবে, কিন্তু চোট চাপাটি অ্যাক্সিডেন্ট এগুলো থেকে কিন্তু সাবধান, এবং গুপ্ত অসুখ থেকেও সাবধান। মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে কাউকে কোনো রকমভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না যে আমি আপনার কাজ করিয়ে দিব। তাহলে কিন্তু শনি মহারাজ আমাদের কর্মফলদাতার কুপ্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন না, কারণ শনি মহারাজই হলেন আপনার রাশির কর্মের মালিক এবং লাভের মালিক। অতএব এই জায়গাতে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। মেষ রাশিতে রাহু দ্বাদশ ঘরে বসেছে যেটা মীন রাশি, আর কেতু রয়েছে কন্যা রাশিতে। তো এই দ্বাদশ ঘরে রাহু মেষ রাশিতেই যত রকম ডিস্টার্ব করবে। কিন্তু এরকম প্রবণতা আসবে যে 100কে 200 করার প্রবণতা আসবে, কাউকে ঠকানো কিংবা বন্ধু বান্ধবদের কাছ থেকে ঠকে যাওয়া কিংবা মিথ্যা আশ্বাস পাওয়া, এরকম কিন্তু সমস্যা হবে। মুখের ভাষা হবে কর্কশ, কেউ শুনলে কিন্তু একটুতেই রেগে যাবে, মিথ্যার আশ্রয় নেবে, মিথ্যা কথাও বলবে। মেষ রাশি একে অগ্নিতত্ত্বের রাশি, যার রাশির প্রধান মঙ্গল, আর এদিকে রাহু দ্বাদশ ঘরে দিবে ঊর্জা, মানে একটা ভ্রম তৈরি করবে, যার জন্য ছল চাতুরি করার প্রবণতা, মিথ্যার আশ্রয় এগুলো কিন্তু মনের মধ্যে আসবে। অতএব এই রাহুর গোচর কিন্তু মেষ রাশির জন্য ভালো না। তাই বলবো এই রাশির জাতক জাতিকারা খুব সাবধানে চলাফেরা করবেন, কোনো রকম বেআইনি পথে চলবেন না, না তো এই দ্বাদশ ঘরের রাহু জেল যাত্রাও করায়। রাহুর দৃষ্টি পড়বে সুখের ঘর, চতুর্থ ঘর, যেটা আমাদের সংবেদনশীল ঘর, আমাদের মায়ের ঘর। এইখানে কিন্তু মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হবে। মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই মায়ের শারীরিক অবস্থার দিকে ধ্যান রাখবেন। ঘরে মন টিকবে না, ঘরের বাইরে বেশি মন টিকবে, বন্ধু বান্ধবের সঙ্গটাও বেশি পাবেন। সুখের জিনিসে প্রচণ্ড হারে ব্যয় করাবে এই রাহুর গোচর। বাড়িঘর তৈরি করা কিংবা বাড়িঘর কেনা বেচাতে কোনো সময় তাড়াহুড়া করবেন না। এই চতুর্থ ঘরে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে, একটা ভ্রম তৈরি করবে। আর যেহেতু এই রাশির জাতক জাতিকারা মঙ্গল প্রধান, তাই বলবো এই ব্যাপারগুলোতে সবসময় মাথা ঠান্ডা করে কাজ করবেন, না তো লোকসান ছাড়া লাভ পাবেন না। এর সাথে কিন্তু চোট চাপাটি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলো কিন্তু দ্বাদশ ঘরের রাহু করায়। সিক্রেট জিনিস সবসময় সিক্রেট রাখবেন, কারণ শনি রাহুর দৃষ্টি পড়ছে একসাথে অষ্টম ঘরে। এইখানটাতে কিন্তু সিক্রেট উন্মোচন হতে পারে। কোনো রকমভাবে এবছরে অবৈধ কোনো সম্পর্কে জড়াবেন না, এবছরে বদনাম হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। অতএব যখন রাস্তাঘাটে চলবেন তখন কিন্তু খুব সাবধানে চলাফেরা করবেন। অপরদিকে কেতু বসে রয়েছে কন্যা রাশিতে। কন্যা রাশিতে কেতু বসে আবার কিন্তু শত্রুহন্তাও যোগ তৈরি করবে। কিন্তু এইখানটাতে সবথেকে কেতুর অন্যরূপ হচ্ছে যে যদি কোনো রকমভাবে জাতক অসুস্থ হয় তাহলে অবশ্যই চিকিৎসকের যেন পরামর্শ সঙ্গে সঙ্গে নেয়, কারণ ষষ্ঠ ঘরে কেতু বসলে শারীরিক অসুস্থ হলে অসুস্থতার কারণ ধরা খুবই কম পড়ে। অতএব শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রচণ্ডভাবে খেয়াল রাখবেন। কোনো কিছু হলে সাথে সাথে
ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। এবার বলি মেষ রাশির জাতক জাতিকারা কি কি উপাচার করবে। মেষ রাশির ত্রিকোণের মালিক পঞ্চম ঘরে গুরু সবথেকে কারক হয়ে যায় এবং নবমপতি গুরু বসেছে রাশির উপরে। তাই আমি বারবার বলবো মেষ রাশির জাতক জাতিকাদের যে তারা যেন অবশ্যই, যারা গুরু দীক্ষা এখনো পর্যন্ত নেয়নি, তারা যেন গুরুর দীক্ষা নেয়, গুরু বন্দনাটা বেশি করে যেন করে। মন্দিরের পূজারীদের অবশ্যই দান দক্ষিণা করবেন, 5 রকম ফল, কিছু দক্ষিণা। হলুদের গিট সাথে রাখবেন, কেশরের তিলক অবশ্যই লাগাবেন। এছাড়া পিপল গাছের নিচে প্রদীপ জ্বালাবেন। ঠিক, তাহলে গুরু আপনার যথেষ্ট বলবান হবে এবং গুরুই তো সব কিছুতে পথ দেখায়। দেখবেন আপনার এই রাহু আর কেতুর সমস্যাগুলোও দূর করে দেবে গুরু। আর এরপরে যখন গুরু দ্বিতীয় ঘরে যাবে তখন দেখবেন আরও ভালো ফল পাবেন এই সমস্ত জিনিস করলে। প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দিবেন, কারণ ত্রিকোণের পঞ্চম ঘরের অধিপতি কিন্তু আপনার রাশির সূর্যদেবী, অতএব সূর্যকে অর্ঘ্য প্রত্যেক দিনই দিবেন। কেতু মহারাজ বসেছে ষষ্ঠ ঘরে, রোগ রিপু ঋণের ঘরে। তাই আমি বারবার বলবো গণেশ আরাধনা করবেন, যদি তা সম্ভব না হয় বুধবার করে গণেশজির দর্শন করবেন, গণেশকে দুর্বা অর্পণ করবেন। তাহলে দেখবেন কেতুও আপনার ঠিক হবে। বুধ ঠিক হওয়া মানে কেতু রাহু দুটোই ঠিক হওয়া। আর সর্বশেষ বলবো যে মেষ রাশির প্রধান আরাধ্য হচ্ছে মঙ্গলদেবের, আরাধ্যই হচ্ছে আমাদের হনুমানজি। হনুমানের দর্শন করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক দিন যদি সম্ভব হয়। মঙ্গলবার করে হনুমানজির অবশ্যই দর্শন করবেন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন, তারপরেই কিন্তু হনুমান চল্লিশা পাঠ করবেন। মন্ত্রটি হচ্ছে এইরূপ: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামত জানকী শুভ্রা পুরত মারুতি যশ্বত্তং নমামি রঘুত্তম। এই মন্ত্র পাঠ করে আপনারা যতবার ইচ্ছা ততবার হনুমান চল্লিশা পাঠ করবেন। এখন থেকে এগুলো করতে থাকুন, তাহলে 2025-এ এর পরের বছর যখন আপনাদের 7.5 লাগবে শুরু হবে, আপনারা কিন্তু অবশ্যই শনির কুপ্রভাব থেকে ভালো থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। আবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।